Hey, hello student. How are you all? I hope all are fit and fine. So let's begin. So আমরা কালকে শেষ করেছিলাম তোমাদের যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সো সেখানে আমরা 5টা স্তর নিয়ে মূলত আলোচনা করেছিলাম। সো আজকে আমরা 6 নম্বর স্তরটাকে নিয়ে আলোচনা করব, যেটা কিছু বইতে আছে আবার কিছু বইতে নেই কো, তবুও আমরা আলোচনা করে রাখবো। সো 6 নম্বর স্তরটার নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। সো এই ম্যাগনেটোস্ফিয়ারের কাজ কি, আর স্তরটা কত থেকে কত দূর অবধি বিস্তৃত সেটা আমাদের আগে জানতে হবে। সো স্তরটা প্রায় 60,000 কিলোমিটার থেকে যত দূর অবধি ইউনিভার্স আছে তত দূর অবধি বিস্তৃত ও তার বেশি পর্যন্ত, মানে এখানে কি বলেছে যে 60,000 কিলোমিটার ও তার বেশি পর্যন্ত বিস্তৃত। কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা কিন্তু এখানে মেনশন করা নেই, ঠিক আছে। তো এই স্তরে সৌরঝড়ের সময় ম্যাগনেটোস্ফিয়ার যে স্তরটা আছে সেই বিকৃত হয় আরোরা, যার ফলে আরোরাটা সৃষ্টি হয়। এটি মহাকাশে আবহাওয়ার উপর গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয় এবং স্যাটেলাইট ও মহাকাশে সুরক্ষার জন্য এর গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম। তাহলে বুঝতে পারছো এই স্তরটা সাধারণত আমাদের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করছে ও মহাকাশযান যে আছে তার সুরক্ষাটাকে নিশ্চিত করে। এটা একটা চৌম্বক ক্ষেত্র অঞ্চল। সাধারণত এখানে নামটা শুনেই তোমরা বুঝতে পারছো ম্যাগনেটোস্ফিয়ার। তার মানে ম্যাগনেট মানে কি, ম্যাগনেট বলতে আমরা বুঝি চৌম্বক, বাংলায় ম্যাগনেটকে চৌম্বক বলা হয়। এখানে বায়ু চার্জযুক্ত কণাগুলো গতিপথ পরিবর্তন করে, তাদেরকে কিন্তু এই স্তরটা পৃথিবীর দিকে প্রবেশ করতে বাধা দেয়। বোঝাতে পারলাম? সো তোমাদের এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে উষ্ণতার পরিবর্তনের কারণ। আমাদের যে উষ্ণতার পরিবর্তনটা ঘটে, যেমন আজকে ধরো 46 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, কালকে 47 হলো, তার পরের দিন ধরো আবার কমে গেল 40 ডিগ্রি হয়ে গেল। এরকম কেন হয়, উষ্ণতাটা পরিবর্তিত কেন হয় সেটা আমাদের জানতে হবে। তার জন্য তোমাদের জানতে হবে সূর্য সম্বন্ধে। সাধারণত সূর্য রশ্মির যখন কি বলে তাপ তেজ বেশি থাকে তখন গরম হয়, আবার যখন সূর্য ধরো আলো দিতে পারছে না রশ্মি সেরকম ভাবে, তখন পৃথিবী পৃষ্ঠে তাপমাত্রা কম থাকে। এটাই মেন টপিক। কিন্তু সূর্য থেকে যে তাপটা আসছে বা সেটা কি পদ্ধতিতে আসছে, বিকিরণ পদ্ধতিতে আসে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। এর ফলে তাপ আসে, পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করে, কিন্তু বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না। সাধারণত এই বিকিরণ পদ্ধতিতে তাপ এসে তাপটা হিট করে আমাদের ভূপৃষ্ঠে, ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় এবং সেই ভূপৃষ্ঠ থেকে তাপটা ওপরের দিকে উঠতে থাকে, ফলে বায়ুমণ্ডলটা তখন গরম হয়। তাও বেশি দূর না, খুব স্বল্প বায়ুকেই উত্তপ্ত করে এবং সমুদ্রপৃষ্ঠকে উত্তপ্ত করে। বায়ুমণ্ডলে গ্যাসের গঠন, আমাদের যে বায়ুমণ্ডল আছে সেখানে সাধারণত তাপ আসে এবং নানা প্রাকৃতিক গ্যাস ঘোরাফেরি করতে থাকে। ট্রপোস্ফিয়ারে জলীয় বাষ্প বেশি থাকে, এখানে তাপমাত্রা তাই জন্য কি হয়, দ্রুত পরিবর্তন হতে থাকে। জলীয় বাষ্প কিভাবে গঠন হয়, পৃথিবী পৃষ্ঠে তাপ আসে আর সমুদ্র পৃষ্ঠতেও তাপ আসে, সেই জলটা গরম হয়ে ওপরের দিকে উঠতে থাকে, তাকেই আমরা জলীয় বাষ্প বলি। এই জলীয় বাষ্পটাই পরে বৃষ্টিরূপে পৃথিবীতে নেমে আসে।
এটা মাথায় রাখবে। সো এবার হচ্ছে আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে কখনো দেখছিলাম যে বিভিন্ন স্তরগুলোতে কখনো তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কখনো তাপমাত্রা কমে যাচ্ছে, সাধারণত তাপমাত্রা কম ছিল। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে উচ্চতার সঙ্গে বায়ুর চাপের একটা সম্পর্ক আছে এবং তাপমাত্রার একটা সম্পর্ক আছে। তো সম্পর্কটা কি, যত উচ্চতা বাড়বে তত বায়ুর চাপটা কিন্তু কম থাকবে এবং তখন কি হবে, বাতাস প্রসারিত হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে। এর ফলে ট্রপোস্ফিয়ারের উচ্চতার সাথে সাথে তাপমাত্রাটা কমে যায়। বললাম না যে উচ্চতার সাথে সাথে কখনো তাপমাত্রা কমে যায় আবার কখনো বাড়েও, কিন্তু ম্যাক্সিমাম কেসে তাপমাত্রা কমেই যায়। তাহলে তোমাদের জিজ্ঞেস করবে যে উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমে না বাড়ে, তখন কি অ্যান্সার দেবে তোমরা, যে উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমে যায়। হ্যাঁ, এখানে যে বিষয়টা বলছিলাম সেটাই বলেছে যে তাপের বিকিরণ ও পরিবাহিতা। সূর্যরশ্মি থেকে যে তাপটা আসে পৃথিবীতে সেটা বিকিরণ পদ্ধতিতে আসে, আমাদের ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এবং ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের যে তাপ আছে সেটা উপরের দিকে উঠে গিয়ে বায়ুকে উত্তপ্ত করে। তো পরবর্তীতে যাওয়া যাক। এবার হচ্ছে তোমাদের ওজোন স্তর নিয়ে আলোচনা। তো ওজোন স্তর জিনিসটা কি, ওজোন স্তরটা কিভাবে সৃষ্টি হয় সেটা জানাবো, আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ওজোন স্তর সৃষ্টি হয় অক্সিজেন থেকে। অক্সিজেন থেকে সৃষ্টি হয় ওজোন স্তর কিভাবে, স্ট্র্যাটোস্ফিয়ারে সাধারণত ওজোন স্তর থাকে ভূপৃষ্ঠ থেকে, যার উচ্চতা হচ্ছে 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে। সূর্যের অতিবেগুনি রশ্মি ইউভিবি আর ইউভিসি রশ্মির প্রভাবে অক্সিজেন অণু O2 থেকে সরাসরি ভেঙে গিয়ে O3 গঠন করে এবং এই O3 থেকে গঠিত হয় আমাদের ওজোন স্তর। তাহলে ওজোন গ্যাসের সংকেত কি আমরা পেলাম, এই ওজোন গ্যাস থেকেই তৈরি হচ্ছে আমাদের ওজোন স্তর। সো ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3, এটা মনে রাখবে। এবার এই ওজোন স্তর আছে, এই ওজোন স্তরটা একটা হচ্ছে আমাদের প্রোটেকটিভ কভার। এটা পৃথিবী পৃষ্ঠকে প্রোটেক্ট করে রাখে। সো এই ওজোন স্তরটা প্রোটেক্ট করে যেমন রাখছে, কিন্তু এই ওজোন স্তরটাকে আবার আমরাই ক্ষতিগ্রস্ত করে দিচ্ছি, নানা বিভিন্ন কারণে হতে পারে সেটা। যেমন ওজোন স্তরটা সাধারণত ক্ষতিগ্রস্ত হয় নানা ধরনের কেমিক্যাল ও ক্ষতিকারক গ্যাস থেকে। যেমন তার মধ্যে তার সব থেকে বড় কারণ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, CFC। এই গ্যাসটি সাধারণত রেফ্রিজারেটর ও ফ্রিজে পাওয়া যেত, এখনো কম বেশি পাওয়া যায়। ফলে সেটা গিয়ে অ্যাটাক করছে আমাদের ওজোন স্তরকে, ফলে ওজোন স্তরটা কিন্তু ভেঙে যাচ্ছে। আর তাছাড়া আছে নাইট্রোজেনের নানা রকম অক্সাইড, যেমন NO, NO2, N2O, এগুলো ওজোন স্তরকে ক্ষতি করে দিচ্ছে ওজোন স্তরের। ফলে আমাদের পৃথিবী পৃষ্ঠে নানা প্রাণী ও গাছপালার নানা রকম ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। কি কি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে, যেমন মানুষে নানা রকম চর্মরোগ দেখা যাচ্ছে, ও তাছাড়া ওই অতিবেগুনি রশ্মিটা ওজোন স্তর ভেদ করে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে, ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে অতিবেগুনি রশ্মিটা কিন্তু পৃথিবী পৃষ্ঠে চলে আসছে, ফলে সেটা ক্যান্সারের সৃষ্টি করছে ও নানা গাছপালার নানা রকম সৃষ্টি করছে, ক্ষতি সাধন করে চলেছে। সো এটা যেমন ক্ষতি করে চলেছে, এটাকে তাহলে
আটকানোর উপায় কি? আটকানোর উপায় হচ্ছে গাছ লাগানো ও এই ক্ষতিকারক গ্যাসগুলোর ব্যবহার কমিয়ে ফেলা। এটাই হচ্ছে এটাকে প্রোটেক্ট করার একটা উপায়। ঠিক আছে, এরপরে এই ওজোন স্তরের বললাম যে ক্ষয়, এটা একটা কি পয়েন্টস করে দেওয়া আছে তোমাদের। ওজোন স্তরের ক্ষয় কেন হয়? ওজোন স্তরের ধ্বংসের কারণ হচ্ছে মানুষের তৈরি কিছু রাসায়নিক গ্যাস, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। ক্লোরোফ্লোরো কার্বন, নাইট্রোজেন অক্সাইড আর হচ্ছে হ্যালন। এগুলো মনে রাখবে যে কতগুলি দেয় তোমাদের, এরকম দেয়। এইগুলোকে সাধারণত গ্রিন হাউস গ্যাস বলা হয়, যেগুলো ওজোন স্তরের ক্ষতি করে সেগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। কোনগুলোকে বলা হয়? ক্লোরোফ্লোরো কার্বন, নাইট্রোজেন অক্সাইড আর হ্যালন। তুমি জিজ্ঞেস করে কতগুলি গ্রিন হাউস গ্যাসের নাম বলো, তখন এইগুলোর নাম বলবে। এই তিনটে আছে, এই তিনটের নাম বললেই হবে। সো ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাবগুলো কি? ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাবগুলো হচ্ছে বললাম যে ত্বকের ক্যান্সার ও চর্মরোগের বৃদ্ধির সম্ভাবনা। তারপর চোখের সমস্যা দেখা যায়। অতিবেগুনি রশ্মিটা আমাদের চোখে লাগলে সেখানে চোখের সমস্যা দেখা যায় ও চোখের ছানিও পড়তে পারে। এবং উদ্ভিদ ও জলজ প্রাণীদের ও ক্ষতি করছে। মাছেরও শরীরে নানা ধরনের ক্ষতি সাধন হচ্ছে ও পৃথিবীর ভারসাম্যটা কিন্তু এর ফলে নষ্ট হয়ে যাচ্ছে। আর ওজোন স্তর ক্ষতির ফলে অতিবেগুনি রশ্মির মাত্রাটা খুব পরিমাণে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এইসব ক্ষতিগুলো কিন্তু ওজোন স্তর ক্ষয়ের ফলে দেখা যাচ্ছে। এর ফলে সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পৃথিবী পৃষ্ঠ কিন্তু গরম হয়ে যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং। এবার গ্লোবাল ওয়ার্মিং ও তার প্রভাবে আসা যাক। গ্লোবাল ওয়ার্মিং বলতে আমরা কি বুঝি সেটা আমরা প্রথমে আলোচনা করব। গ্লোবাল ওয়ার্মিং বলতে নাম শুনেই তোমরা বুঝতে পারবে যে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে, ওয়ার্ম মানে গরম হচ্ছে। এই যে অতিবেগুনি রশ্মিটা আসছে পৃথিবী পৃষ্ঠে, বিকিরণ পদ্ধতিতে তাপ আসছে পৃথিবী বায়ুপৃষ্ঠে বা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে চলেছে, সমুদ্র পৃষ্ঠকে উত্তপ্ত করে চলেছে। এর ফলে কিন্তু পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে এবং সাধারণত গাছপালা কেটে নানা রকম কলকারখানা বেশি পরিমাণে তৈরি করা হচ্ছে, গাছপালার সংখ্যা কমে যাচ্ছে, ফলে পৃথিবী আরো উত্তপ্ত হয়ে যাচ্ছে। এর ফলেই দেখা যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এই ওজোন স্তর সাধারণত পাতলা হয়ে যাওয়ার ফলে কিন্তু পৃথিবীর প্রায় তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে প্রতি 100 বছরে বেড়ে যাচ্ছে। আর এই ওজোন স্তরকে একটা নামে ডাকা হয়, সেটাকে আমরা সাধারণত ওজোনোস্ফিয়ার বলি। সো আজ তোমরা বুঝতে পারলে যে গ্লোবাল ওয়ার্মিং ও তার প্রভাব কি এবং পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণ কি। গ্লোবাল ওয়ার্মিং থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এবং ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাবগুলো কি, এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা আলোচনা করলাম। এই বিষয়টাকে একটু তোমরা ভালোভাবে ইম্পর্টেন্স দেবে এবং টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। এবং নেক্সট তোমরা তোমাদের টেক্সট বুকের 5 ও 6 নম্বর পেজটাকে একবার রিডিং দিয়ে আসবে, তাহলে তোমাদের কনসেপ্ট বুঝতে সুবিধা হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।